আজ আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের সমস্ত নিয়মগুলো ভালো করে শিখাবো। দেখো, ভয়েস চেঞ্জ আগে জানতে হবে ভয়েস চেঞ্জ কাকে বলে। ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। এরপরে এই ভয়েস চেঞ্জ 3 প্রকার। একে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস, আর তিনে হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, এটা লিখবো কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। আর কোয়াসি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এই ভয়েস চেঞ্জ 3 প্রকারের। এইবারে এই সংজ্ঞাগুলো 3টেরই সংজ্ঞা আছে, একটু করে আমরা জেনে নিই, তারপরে স্ট্রাকচার দিয়ে বোঝাবো। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা লিখব। আচ্ছা, মানে কর্তৃবাচ্য, তো তাহলে কর্তা যখন নিজে কাজটি সম্পন্ন করে, কর্তা যখন নিজে কাজটি, কোনো কাজ কর্তা নিজেই কাজটি সম্পন্ন করে, অর্থাৎ কর্তা সক্রিয় থাকে, তখন ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়, বা তখন ক্রিয়ার বললে হবে, তখন ভার্ব এর অ্যাক্টিভ ভয়েস হয়। দেখো, যখন কর্তা নিজে কাজটি সম্পন্ন করে, যেমন দ্য বয় প্লেজ ফুটবল, দ্য বয় রাইটস এ লেটার, আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে কর্তা যখন নিজে কাজটি করছে, যেমন দ্য বয় প্লেজ, ভালো একটি ফুটবল খেলে, দ্য বয় প্লেজ ফুটবল, নিজে সক্রিয় হচ্ছে তাই ফুটবল খেলতে পারছে, তখন হবে অ্যাক্টিভ ভয়েস হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, দ্য বয় প্লেজ ফুটবল। এই দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট, প্লেসটা ভার্ব, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েস হলো। এবারে প্যাসিভ ভয়েসে বলি। আচ্ছা, প্যাসিভ ভয়েসের সংজ্ঞা লিখব, যখন কোনো কাজ কর্তার দ্বারা সম্পন্ন হয়, তাহলে যখন কোনো কাজ কর্তার দ্বারা সম্পন্ন হয়, যখন কোনো কাজ কর্তার দ্বারা সম্পন্ন হয়, অর্থাৎ কর্তা সক্রিয় থাকে না,
তখন প্যাসিভ ভয়েস হয়। তখন প্যাসিভ ভয়েস হয়। যেমন ফুটবল ইজ প্লেড বাই দ্য বয়, ওইটাকেই অ্যাক্টিভ ভয়েসটাকে এখানে প্যাসিভ ভয়েস করে দিতে হবে আর কি। যেমন ফুটবল ইজ প্লেড বাই দ্য বয়, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, দ্য বয় প্লেজ ফুটবল, আর ফুটবল ইজ প্লেড বাই দ্য বয়। এইবারে এই যে ফুটবল ইজ প্লেড বাই দ্য বয়, এটা একটা স্ট্রাকচার আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী আমরা করব। আচ্ছা, এইবারে আমি একটা ছক করে বোঝাচ্ছি। হ্যাঁ, কোয়াসি প্যাসিভ ভয়েসটা একটু পরে বোঝাবো। কোয়াসি, এটার সঙ্গে ওটা একটু আলাদা তো, ওই জন্য। আচ্ছা, এইবারে আমি একটা স্ট্রাকচার দেখাচ্ছি। এই স্ট্রাকচারটা ভালো করে মনে রাখলে কিন্তু ভয়েস সেন্স তাড়াতাড়ি শিখে যাবে। Writes a poem, দেখো এই যে হি রাইটস এ পোয়েম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এই লাইনটি। তো এই হিটা বাক্যের সাবজেক্ট, ওই জন্য উপরে সাবজেক্ট লিখব, সাবজেক্ট। এই রাইটসটা হচ্ছে মেন ভার্ব, তো ওই ভার্ব লিখলে হবে, ভার্ব লিখলাম, ভার্ব লিখলাম। আর সে সাবজেক্ট এবং ভার্ব, এই সাবজেক্ট দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হবে। সে কি লেখে, উত্তর পাচ্ছি কি, একটি কবিতা লেখে, তাহলে এখানে এই পোয়েমটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। এইবারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো এটার একটা এই 3-4টে নিয়ম আছে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের এই 3টে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদেরকে প্রথমেই শিখতে হবে, জানতে হবে কি কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। আর সাবজেক্ট আর ভার্ব যদি চিনতে পারি তাহলে কিন্তু অবজেক্টটি সহজেই জানা যাবে। আচ্ছা, অবজেক্ট যখন পেয়ে যাব তখন একটা ছক করব আমরা। এই ছকটি করলে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো। আচ্ছা, এবারে 3টে নিয়ম, মেন 3টে নিয়ম আছে। অ্যাক্টিভ ভয়েসে দেখো ভালো করে বোঝাতে বলছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি মানে কোনটি অবজেক্ট, এখানে এ পোয়েমটি। প্যাসিভ ভয়েস যখন হবে তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি মানে এ পোয়েমটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়ে যাবে, মানে এই পোয়েমটা চলে আসবে এখানে, এ পোয়েম, এ পোয়েম। এটা 1 নম্বর নিয়ম। তাহলে আমরা যে মেন 3টে নিয়ম লিখবো বা সূত্র লিখবো, মানে ভয়েস চেঞ্জ করার যে 3টে নিয়ম আছে, তার 1 নম্বর নিয়ম হচ্ছে, আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি মানে এই পোয়েমটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হবে, এটা 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি মানে এখানে হি আছে কি, দ্য বয়, দ্য রাম, সাম, আই, যা যে কোনো ইউ, হি, উই যা থাকুক, এই সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে, মানে হিটা এখানে হয়ে যাবে, তার আগে কিন্তু একটা বাই বসবে, বাই হিম, ওখানে হিট আবার হয়ে যাবে বাই হিম। এটা 2টো নিয়ম হয়ে গেল। এই 2টো বোঝা গেছে তো? তাহলে এরপরে 3 নম্বর নিয়মটি হচ্ছে, এটা একটু জোর আছে। এটা কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এই ভার্বটি মানে রাইটসটা, এটা ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসবে। তার মানে পাস্ট পার্টিসিপেন্ট মানে আমরা কি জানি যে প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট,
পাস্ট ফর্ম হচ্ছে রোট, রোট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রিটেন। তো যখনই ভয়েসন করতে হবে তখনই ভার্বের সব সময় শেষের ফর্ম বসবে। এখানে সব সময় ভার্বের শেষের ফর্মটি বসাতেই হবে। হ্যাঁ, প্রথম এটা থাকলো শেষের ফর্ম, তার মানে এই রাইট আছে, আমরা কোনটা লিখবো, এই রিটেন লিখবো। এই রাইটটা হবে এখানে রিটেন, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মাঝেটা হচ্ছে পাস্ট ফর্ম, উপরে লিখছি না আমি আর। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তোমরা সব জানো এগুলো, প্রেজেন্ট ফর্ম, আর রোডটা হচ্ছে পাস্ট ফর্ম, আর শেষেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সবসময় রাইটের শেষে ফর্ম বসবে রিটেন। আর তার আগে একটা মনে করে অবশ্যই এই ভার্বের শেষের ফর্মটা লেখার আগে একটা বি ভার্ব বসাতে হবে, সেটা হচ্ছে এম ইজ আর। তো এখানে সেই বি ভার্বটা বসবে কি না, এম অবলিক ইজ অবলিক আর, এই তিনটের মধ্যে একটি কিন্তু অবশ্যই বসাতে হবে। এবার এ পোয়েম আছে একটি কবিতা, তাহলে এ পোয়েম হলে ইজ হবে, ওই জন্য হবে ইজ। এ পোয়েম ইজ রিটেন বাই হিম। এই তাহলে তিনটে নিয়ম আমরা পেলাম। তিনটে নিয়মে আমি আরেকবার বলছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি, হ্যাঁ, মানে এ পোয়েমটি, এখানে এ পোয়েম আছে, এ লেটার যা থাকবে সেটি, এ পোয়েমটি প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। মানে এ পোয়েম ছিল অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেছে, এ সাবজেক্টের ঘরে চলে এসেছে এ পোয়েম। আবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি, মানে এখানে হি আছে, প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে এবং তার আগে কি বসবে, বাই, সাধারণত বাই প্রিপোজিশন বসবে। আচ্ছা, কিছু কিছু এরপর ব্যতিক্রম আছে, এখানে টু বসে, ইন বসে, অ্যাট বসে, উইথ বসে, ওগুলো ব্যতিক্রম 5-6টা আছে, সেগুলো আমরা পরে বুঝবো। বেশিরভাগ জায়গায় এই বাই প্রিপোজিশনটা এখানে বসাতেই হবে। আর ছেলেদের ভুলটা কোথায় হয় না, এখান থেকে যখন হি থেকে যখন ওইদিকে অবজেক্টিভের ঘরে বসাবো তখন হিম হবে, কিন্তু তার আগে বাইটা বসাতে ভুলে যায়। আর এই মিডিলটাতে সবসময় ভার্বের কী বললাম, যে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলেও প্রেজেন্ট ফর্মই থাক, আর পাস্ট ফর্মই থাকুক, আর পাস্ট পার্টিসিপল যাই থাকুক, ভয়েসের ক্ষেত্রে সবসময় শেষের ফর্মটি এখানে বসাতে হবে। এবং তার আগে মনে করো একটা বি ভার্ব, এই এম ইজ আর, এই তিনটের মধ্যে একটি বসবে। এটা একটি কবিতা আছে এ পোয়েম, ওই জন্য ইজ হয়েছে। যদি টু পোয়েমস থাকতো, টু পোয়েমস হলে আর হতো এখানটায়, টু পোয়েমস আর রিটেন বাই হিম। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে হলো। এইবারে যদি এই রাইটের পরিবর্তে যদি রোড থাকতো, পাস্ট টেন্স থাকতো এই রোডটা, তাহলে কী করতাম আমরা, এইখানে রোড থাকলেও হি, যেমন হি রোট এ পোয়েম, তখনও বি ভার্ব বসতো, সবসময় একটি বি ভার্ব হতে হবে। তখন বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অবলিক ওয়ার, অবলিক ওয়ার। এই ওয়াজ অবলিক ওয়ারের মধ্যে একটি বসাতে হবে যদি পাস্ট ফর্ম বসে। তাহলে এই ছকটি আমাদেরকে ভালো করে, এই ছকটিও লিখে রাখতে হবে। এইবার এই যে ভয়েস হলো, এই তিনটে সূত্র তিনটে লিখে নাও ভালো করে, বা রুল আর কি। এটা প্যাসিভ ভয়েস হলো, এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, বলি অ্যাক্টিভ ভয়েস। তাহলে রুল 1 এখানে লিখবো, নিচে লিখবো রুল 1। রুল 1 কী লিখবো, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। তাহলে এখানে লিখবো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি তাহলে হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি, মানে এই পোয়েমটি অবজেক্টটি লিখেছি, প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। এটা 1 নম্বর নিয়ম। এবার লিখবো রুল 2। রুল 2 লিখবো, রুল 2 লিখবো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি, মানে এখানে হি আছে, লিখবো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি
তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি মানে এখানে হিটি, প্যাসিভ ভয়েসে মানে এই লাইনে প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে। অবজেক্টে পরিণত হবে এবং তার আগে সাধারণত বাই প্রিপোজিশন বসবে এবং তার আগে সাধারণত বাই প্রিপোজিশন বসবে। এই যে সাধারণত বাই, এখানে সবসময় বাই সাধারণত বেশিরভাগ জায়গায় বাই প্রিপোজিশন বসবে। আচ্ছা কিছু কিছু ব্যতিক্রম আছে, ওটা পরে বলবো, এখন আমি মুখে বলে দিচ্ছি, এটা লিখছি না আমি। এই বাইটার বদলে টু বসবে, যেমন নোন থাকলে নোন টু, শক থাকলে শকড অ্যাট, ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্টেড ইন, এরকম টু, অ্যাট, উইথ, এসব প্রিপোজিশন বসে। আচ্ছা রুল 2 হলো, এবারে রুল 3। আচ্ছা আমি এখানটা একটু মুছে দিচ্ছি। রুল 3টা এখানে লিখছি। রুল 3 এখানেতে লিখছি, রুল 3 লিখছি। আচ্ছা রুল 3টা মেন জিনিস। রুল 3টা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তিত হবে। এই যে রাইট ছিল হয়ে গেছে রিটেন, এবং তার আগে এনটি ভালো করে মনে রাখতে হবে, এবং এই যে পাস্ট ফর্মটা আছে V3, এর পূর্বে এবং তার পূর্বে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বোঝাতে হবে, এবং তার পূর্বে বিইবি, এই যে বি ভার্ব, এটাকে বলা হচ্ছে বি ভার্ব এর প্রয়োজনীয় রূপ বসবে। আচ্ছা এই বি ভার্বের প্রয়োজনীয় রূপ, আচ্ছা এখানটি ভালো করে মনে রাখলেই সব ভাষা হয়ে যাবে। আচ্ছা বি ভার্বের প্রয়োজনীয় রূপ, আচ্ছা ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স থাকে, ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে, প্রেজেন্ট টেন্সে বা ফর্মে বললেও হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে দেখো যদি ভার্বটি যদি এখানটায় ভালো করে এই যে লিখেছি রাইটটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে বি ভার্বের প্রয়োজনীয় রূপ মানে অ্যামিজার, এখানটা অ্যামিজার, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে একটি মনে করে বি ভার্ব বোঝাতেই হবে। এইটিতেই যত সব ছেলেরা ভুল করে। এই অ্যাম ইজার, এখানে এই পোয়েম আছে বলে ইজ হয়েছে, তাহলে এই বি ভার্বের প্রয়োজন 3টে রূপ অ্যাম ইজার, এদের মধ্যে একটি বসবে। এখানে লিখব এদের মধ্যে একটি বসবে, এদের মধ্যে একটি বসবে। আচ্ছা এবার লিখব ভার্বটি, এই নিচে লিখে আমি এখানে ডট দিয়ে দিচ্ছি, তোমরা ডট দিবে। ভার্বটি পাস্ট টেন্সে থাকলে বা পাস্ট ফর্ম বললে হবে, পাস্ট ফর্ম এ থাকলে, এই ভার্বটা যখন এটা পাস্ট ফর্ম মানে যখন এটা রাইটের জায়গায় রোড থাকবে যখন, তখন এখানটা হবে ওয়াজ বা ওয়ার। তাহলে ভার্বটি পাস্ট ফর্মে থাকলে তখন বি ভার্বের প্রয়োজন রূপ মানে বি ভার্বে তখন দুটো, একটা হবে ওয়াজ
আর একটা হবে ওয়ার। আচ্ছা, যখন ভার্বটি পাস্ট ফর্মে থাকবে তখন বি ভার্বে ওয়াজ বা ওয়ার, মানে এখানটি ওয়াজ বা ওয়ার বসবে। আচ্ছা, একটি বসবে, তাহলে কি লিখবো, এদের মধ্যে একটি বসবে, এদের মধ্যে একটি বসবে, এদের মধ্যে একটি বসবে। তাহলে এইখানটি ভালো করে মনে রাখতে হবে, কিন্তু এই যত ভুলটা হবে এই মাঝখানটায়। এইবারে ভার্বটি ফিউচার ফর্ম এ থাকলে বি, এই যে বি ভার্ব তখন নিজেই বসে যাবে, বি নিজেই বসে যাবে, নিজেই বসে যাবে। তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখতে পেলাম, যে ভয়েস চেঞ্জের 3টে সূত্র বা নিয়ম লিখলাম। রুল 1 আর রুল 2টা মুছে দিয়েছি আমি, রুল 1টা। আচ্ছা, আবার নিয়ম 3টা আমি আরও ভালো করে বলে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি মানে এই পোয়েমটি, 1 নম্বর নিয়মটি, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ঘরে পরিণত হবে। মানে এই পোয়েম এখানে আছে, এই পোয়েম এর নোভেল যা থাকবে আর কি, সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ঘরে চলে আসবে। 1 নম্বর নিয়ম, কিছু সোজা একদম, শুধু এই ধারেরটা এই ধারকে নিয়ে চলে আসবো। 2 নম্বর নিয়মটা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি মানে হিটি প্যাসিভ ভয়েসে কোথায় হবে, অবজেক্টে পরিণত হবে। তার আগে এই হি থাকলে হিম, সি থাকলে হার, উই থাকলে আস, আই থাকলে মি, এগুলো পরে আমি লিখে দিচ্ছি, আবার 7টা আছে। তো তার আগে এই যে হিম লিখেছি, তার আগে বাই, সাধারণত বাই, বেশিরভাগ জায়গায় বাই প্রিপোজিশন বসবে। আর 5-6টা ব্যতিক্রম আছে, সেগুলো পরে যাবো আমরা। 2 নম্বর নিয়ম হয়ে গেল। আর যত ভুলটা ছেলেরা করে এই 3 নম্বর নিয়মটা। 3 নম্বর নিয়ম কী লিখেছি না, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি মানে যে রাইট আছে, ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এখানে আমি লিখেছিলাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তিত হয়ে যাবে। মানে এখানে রাইট আছে তো, রাইট রোড রিটেন, এটা যদি গো থাকতো গো এন্ড গান হতো, এখানে তখন গান হতো। ডু থাকলে এখানে ডু ডি ডান হতো এখানটা। তাহলে আমাদের ওই ভার্বের ফর্মগুলো কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু ভার্বের যে কনজুগেশন আছে সেগুলো কিন্তু সকলকে মুখস্থ করতে হবে, কিন্তু নাহলে কিন্তু ভার্সন পারবে না। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন হবে এবং তার পূর্বে বি ভার্বের প্রয়োজন রূপ, এইখানটায় ছেলেরা সব ভুল করে কি, বি ভার্বটা বসাতে ভুলে যায়। আচ্ছা, বি ভার্বের প্রয়োজন রূপ বসাতে হবে। আচ্ছা, আমি এখানে ভার্বের যে 3টে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে, মানে এই রাইটটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স থাকলে তার আগে কী করতে হবে, এই যে রিটেনটা, এই রিটেনের আগে একটা বি ভার্ব, মানে বি ভার্বের 3টে রূপ প্রেজেন্ট ফর্মে, অ্যাম, ইজ, আর, এদের মধ্যে একটি বসবে। ওই জন্য হয়েছে এ পোয়েম আছে বলে ইজ হয়েছে, এ পোয়েম ইজ রিটেন বাই হিম। আচ্ছা, ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে, আচ্ছা একটু বাদে আমি পাস্ট ফর্ম দেবো, মানে হি রোড দেবো, তখন হি রোট এ পোয়েম দেবো একটু বাদে, তখন হবে পাস্ট ফর্মে থাকলে তখন বি ভার্ব, মানে এখানটা এই ইজের বদলে কী হবে, ওয়াজ আর ওয়ার মধ্যে একটি বসবে, তখন হবে ওয়াজ। এ পোয়েম আছে বলে এ পোয়েম ওয়াজ রিটেন বাই হিম। আর যদি এটা যদি ফিউচার টেন্স থাকে, যেমন হি উইল রাইট এ পোয়েম, উইল থাকতো যদি ফিউচার, এই যে ভার্বটি ফিউচার ফর্মে থাকলে তখন বি নিজেই বসে যাবে, মানে এখানে তখন এ পোয়েম উইল বি, তখন উইল বি হবে তখন, কারণ উইলের পরে আর ইজ, অ্যাম, ইজ, আর এসব বসে না, ওয়াজ আর বসে না, ওই জন্য বিটা নিজেই বসে যায়। তাহলে এখন পর্যন্ত আমরা দেখলাম এই 3টে নিয়ম পেলাম। আচ্ছা, এই 3টে সূত্র বাদেও আর 2টো সূত্র আছে, সেটা একটু বলি। আচ্ছা, যখন কোনো যদি সেন্টেন্স যদি সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্সের ডবল প্যাসিভ করা হয় না, তাহলে কিন্তু অর্থের ভুল হয়ে যাবে। কিন্তু কোনো সেন্টেন্স যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, আমরা পরে যাবো কমপ্লেক্স সেন্টেন্স আসবো যখন, কমপ্লেক্স সেন্টেন্সের 2টো ক্লজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ওই 2টো ক্লজেরই প্যাসিভ ভয়েস করতে হবে। হ্যাঁ, ওই 2টো রুল 3 লিখেছি তো, রুল 4 আর রুল 5, ওই 2টো আছে এখন, ওই 2টো আমি এখন পরে যখন বলবো তখন দেখো। আচ্ছা, এখন এইবারে এই ভয়েস চেঞ্জ করতে গেলে ছেলেদের কোথায় ভুলটা হয়, সেটা মেন অবজেক্টটা চেনার উপায়, সেটা লিখবো আমি এখন, এটা মুছে দিচ্ছি করে রাই। আচ্ছা।
আচ্ছা, এরপর আমরা হেডিং করব অবজেক্ট চেনার উপায়। আচ্ছা, এখানে হেডিং করো যে এটা যে মেন জিনিস, আমাদেরকে ভয়েস করতে গেলে অবজেক্টটাকে চিনতেই হবে। তো আমরা হেডিং করব অবজেক্ট চেনার উপায়। অবজেক্ট চেনার উপায়, অবজেক্ট চেনার উপায় মানে অবজেক্টটা কী করে চিনব। আসলে কি ছেলেদের অবজেক্টটা চিনতে ভুল হয়। হ্যাঁ, তো অবজেক্টটা চিহ্নিত করে একটা আলাদা নিয়ম আছে একটা। দেখো, আমি একটা বাক্য লিখেছি এখানে, হি গেভ মি এ পেন, একটু ফাঁকা ফাঁকা করে লিখেছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হিটা হচ্ছে কি না সাবজেক্ট, ওটা সবাই জানি হিটা সাবজেক্ট। এখানে দ্য বয়, হি, সি যাই থাকুক, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এটা আমরা জানি তো সাবজেক্ট। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কি এটার মধ্যে সাবজেক্টে জানতে হবে, এটা সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট জানার পরে আমরা তারপরে দেখব ভার্ব কোনটা। আচ্ছা, এইখানের মধ্যে ভার্ব কোনটা না, এই যে সে দিয়েছিল, তাহলে কোনো কিছু কাজ করা বোঝানো, সেটা তো ভার্ব হয়। তাহলে এখানে গেভটা হচ্ছে ভার্ব, তাহলে এমনি গেভটা নিচে লিখবো আমরা ভার্ব, এই নিচে লিখবো এখানে ভার্ব লিখলাম। এইবারে অবজেক্ট চিনতে গেলে আমাদের হেডিং করেছি অবজেক্ট চেনার উপায়। আমরা যদি অবজেক্টটা পেয়ে যাই তাহলে কিন্তু ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা, সে দিয়েছিল, এরপরে এখনও দুটো ওয়ার্ড আছে, একটা মি আছে, এ পেন আছে, হয়তো বাক্যটা আরও বড় বললাম, হি গেভ মি এ পেন ইয়েস্টারডে, সে আমাকে একটা গতকাল পেন দিয়েছিল। আরও আছে ইয়েস্টারডে ফর রাইটিং, লেখার জন্য। তাহলে এই যে আদার ওয়ার্ডসগুলো আছে, তাহলে আমাকে তো চিনতে হবে যে কোনটা অবজেক্ট। কারণ কি হয়, ভয়েস করার সময় অবজেক্টটা সাবজেক্টে প্যাসিভ হয়ে সাবজেক্টে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে আমাকে দেখতে হবে কোনটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা চিনব কী করে না, এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট দিয়ে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি মানে হোয়াট, আর কাকে হচ্ছে হুম। এই দুটো দিয়ে প্রশ্ন করলেই যেটা উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট আছে হি, সে, আর গেভ মানে দিয়েছিল, সে কাকে দিয়েছিল, তাহলে প্রশ্ন করব এখানে প্রশ্ন করব যে সে কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল। এই সাবজেক্ট দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে, কাকে মানে হুম দিয়ে। প্রশ্ন করলেই একটা ভার্বটা একটা উত্তর পাওয়া যাবে। সে কাকে দিয়েছিল না, ভার্বটা বলছে আমাকে, এখানে উত্তর কি না আমাকে। তাহলে এই আমাকেটা মিটা আমাকে, এটা অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে এই মিটা নিচে লিখবো অবজেক্ট। অবজেক্ট, তাহলে সাবজেক্ট দেখেছিলাম, ভার্ব দেখলাম, এবার অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে যখনই অবজেক্ট পাবো তখন কী করবো, অবজেক্টের বাঁ দিকে চলে আসবে, তাহলে প্যাসিভ সোজা হবে। আচ্ছা, আরেকটা, যদি কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না পায়, তাহলে আরেকটা উপায় আছে, তখন কি না কী দিয়ে প্রশ্ন করব। তাহলে আরেকটা প্রশ্ন করি, সে কি দিয়েছিল, এখানেতে প্রশ্ন করব সে কি দিয়েছিল, সে কী দিয়েছিল প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, ভাবটা বলছে একটি পেন দিয়েছিল, তাহলে উত্তর কি না একটি পেন, তাহলে পেলাম একটি পেন, তাহলে পেনটা একটু, তাহলে যখন এই যে পেন পেলাম তখন পেনটা কি পেলাম আমরা, এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে এটা দুটো অবজেক্ট, এটা গেল হচ্ছে দুটো অবজেক্ট আছে, এই জন্যে দুটো ভয়েস চেঞ্জ হবে। এইবারে দুটো অবজেক্ট আছে, দুটো ভয়েস চেঞ্জ হবে। তাহলে আমরা প্রথমে একটাকে আনি, মিটাকে আনছি। দেখো প্রথমে মিটা ছিল, তো প্রথম মিটাকে আনলাম। সেই যে তিনটে সূত্র বা তিনটে নিয়ম বলেছি কি না, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি মানে এখানে মি আছে, প্যাসিভ ভয়েসে কী হবে সাবজেক্টে পরিণত হবে। তাহলে মিটা সাবজেক্টে ঘরে চলে আসবে, তাহলে মিটা সাবজেক্ট হলে কী হয় এখানে না আয় হয়। মিটা কিন্তু মি হবে না, এখানে আয় হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর নিয়ম লেখা হয়ে গেল। 2 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি মানে এখানে কিটি হিটি, সেটা কোথায় যাবে একদম শেষকে যাবে। এই যে হিটা শেষকে যখন যাবে, তার আগে এখানে হিটা হলে কি হয় না হিম হয়ে যায়। আর তার আগে সাধারণত কী বসে বললাম, একটা বাই প্রিপোজিশন বসে, বাই হিম। তাহলে লিখলাম বাই হিম। দেখো এই দুটো তো বুঝতে কোনো অসুবিধা নেই।
শুধু অবজেক্টটা এদিকে চলে আসবে, সাবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে এখানে অ্যাক্টিভ ভয়েসে লিখে দিই, এখানে লিখে দিই অ্যাক্টিভ ভয়েস, এই বাঁ দিকে ফাঁকা রাখবে অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি মানে মিটি বাঁধে চলে এসছে, এক নম্বর নিয়ম। 2 নম্বর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হয়ে গেছে, দুটো হয়ে গেছে। 3 নম্বর, এই 3 নম্বরটি একটু ভুল হয়। 3 নম্বরটি কি না, ভাবটা মাঝে আছে, ও মাঝেই বসবে, মাঝেই বসবে। তো এইবারে এই ভার্বটা আমাদেরকে চিনতে হবে, এই গেভটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। তাহলে গেভটা কোথায় আছে না, গিভ, গেভ, গিভেন, এগুলো ভার্বের কনজুগেশন মুখস্থ করতে হবে তোমাদেরকে। তাহলে ভার্বের গেভ আছে যখন, তাহলে গেভ থেকে কী হবে বললাম, এখানে ভার্বে সবসময় শেষের ফর্ম বসে। তাহলে কী হয় না, গিভ, গেভ, গিভেন, তাহলে এখানে লিখতে হবে গিভেন, এখানে হবে গেভ থেকে হয়ে যাবে গিভেন। আর তার আগে একটা কী বললাম একটু আগে, যে একটা বি ভার্বে প্রয়োজনের রূপ বসাতে হবে। যদি এই গেভটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানটা হবে আই ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ, তখন লিখব আই ওয়াজ গিভেন লিখেছি। এইবারে দেখো ভালো করে লক্ষ্য করে, এখানটা একটা ভালো জিনিস, আই ওয়াজ গিভেন। আচ্ছা, আর এ পেন, ওই আরেকটা অবজেক্ট পড়ে আছে, বাকি আছে, ওই যে অবজেক্টটা, এই অবজেক্টটা কিন্তু অপরিবর্তিত অবস্থায় এখানে বসে যাবে। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন, আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। তাহলে অ্যাক্টিভ ভয়েসের, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যদি দেখো এখানে ভালো করে লক্ষ্য রাখবে, কিছু কিছু ভার্বে বলতে হবে, কিছু কিছু ভার্ব দুটো করে অবজেক্ট গ্রহণ করে। যেমন এখানে গেভ ভার্ব, দুটো অবজেক্ট নিচে, একটা মি আর একটা এ পেন। সেক্ষেত্রে একটা অবজেক্ট প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টে পরিণত হয়ে যাবে, মানে মিটা এখানে আই হয়ে গেছে। আর একটা অবজেক্ট মানে এই পেনটা অপরিবর্তিত অবস্থাতেই বসে গেছে। তাহলে যে অবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় বসে যায় তাকে বলা হয় রিটেনড অবজেক্ট। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, রিটেনড অবজেক্ট। এই নিচে লিখবো রিটেনড, RETAINED, এটা হচ্ছে রিটেনড অবজেক্ট। তাহলে প্রশ্ন পড়ে হোয়াট ইজ রিটেন অবজেক্ট, রিটেন অবজেক্ট কী? তখন আমরা কি বলবো যে সাম ভার্বস টেক টু অবজেক্ট, মানে কিছু কিছু ভার্ব দুটো করে অবজেক্ট গ্রহণ করে। ইন দ্যাট কেস সেক্ষেত্রে এ অবজেক্ট ইজ ট্রান্সফর্মড ইনটু সাবজেক্ট, মানে এখানে মিট আয় হয়ে গেছে। অ্যান্ড দ্য আদার অবজেক্ট ইজ রিমেইনড অ্যাজ অবজেক্ট, অন্য অবজেক্টটা অবজেক্ট রূপেই থেকে যায়। দ্যাট অবজেক্ট ইজ কল্ড রিটার্ন অবজেক্ট, সেই অবজেক্টটিকে বলা হয় রিটার্ন অবজেক্ট। তাহলে এখানে এ পেনটা হচ্ছে রিটার্ন অবজেক্ট, এখানে এ পেন অপরিবর্তিত বসে গেছে। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ভার্সন করা যাবে, কারণ মিটাকে এনেছি, আরেকটা ভার্সন করলে কী করবো তখন না, এ পেনটাকে আমরা আনবো। দেখো এ পেনটাকে আমরা বাঁ দিকে আনছি, এখানকে এ পেন চলে এলো, এ পেন লিখে দিয়েছি। আচ্ছা, এখানে যেমন হি আছে, এই হিটা যেমন যায় শেষকে চলে যাবে বাই হিম হয়ে যাবে, এখানেও বাই হিম বসে যাবে, বাই হিম। আর এই যে গেভ ভার্ব ছিল এখানে, ও গেভ ভার্ব মাঝে বসবে, তাহলে গিভেন। আর তার আগে এ পেন আছে বলে ওয়াজ হবে, এ পেন ওয়াজ গিভেন। এখানে এ পেন ওয়াজ গিভেন। আর এইবারে মিটা কিন্তু আমরা নিয়ে যাইনি, ও অপরিবর্তিত অবস্থায় আছে, ও এখানে মিটা, এই মিটা দেখো এইবারে কী হচ্ছে, দ্বিতীয়বারে মিটা এখানে বসে যাবে। তাহলে এ পেন ওয়াজ গিভেন মি। আচ্ছা, কখনো কখনো গিভেন টু মিও করা হয়, তো এ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। তাহলে এটা দুটো ভয়েসে হবে, একটা উত্তর একটা দুটো ভয়েসে। এইবারে তাহলে অবজেক্ট চেনার উপায় হলো। আচ্ছা, আমাদেরকে কিন্তু এইখানে যেমন হি গেভ আছে, ভার্বটাকে ভালো করে চিনতে হবে যে প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট টেন্স আছে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে কিন্তু আই অ্যাম হয়ে যেত, আই অ্যাম গিভেন এ পেন বাই হিম। যদি এটা গিভস থাকতো হি গিভস, আর এটা পাস্ট টেন্স আছে বলে ওয়াজ হয়েছে। এইবার আমাদের টেন্স মাফিক, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, এই দুটোকে পরপর আমরা একসঙ্গে শিখে যাবো, তাহলে তাড়াতাড়ি করে শেখাটা হবে। তাহলে অবজেক্ট চেনা হয়ে গেল। আরেকটুকু জিনিস, কিছু সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম ওগুলো একটু বলে দেওয়া ভালো, বুঝে দিচ্ছি। আচ্ছা, এখানে লিখবো, বাঁদিকে লিখবো সাবজেক্টিভ ফর্ম, বাঁদিকে লিখবো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। আর ডান দিকে লিখবো অবজেক্টিভ ফর্ম।
অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্মে ভয়ের সঙ্গে কোনো সময় পাল্টে যাচ্ছে। যেমন বাঁ দিকে যদি থাকে আই থাকে, তখন ডান দিকে হবে মি। আবার ডান ধারে মি থাকলে আবার বাঁ দিকে আই হয়ে যায়, ওই জন্য দুদিকে ডবল তীর চিহ্ন দিতে হবে। আই থাকলে মি, আবার মি থাকলেও আই। আচ্ছা, তারপর যদি এখানে যদি হি থাকে, হি থাকলে হিম, আবার হিম থাকলেও ডান বাঁ দিকে চলে আসবে যখন, তখন হবে হি। এবার যদি সি থাকে, সি থাকলে হার, হার। এবার যদি ইউ থাকে, ইউ থাকলে ইউ, এই ইউটা পাল্টায় না, ইউ থাকলে ইউ। যদি এখানে উই থাকে, উই থাকলে আস। যদি দে থাকে, দে থাকলে দেম হবে। দে থাকলে দেম। আর যদি ইট থাকে এখানে, ইট ইহা থাকে, ইট থাকলে ইট, ইট থাকলে ইট। আর যদি কোনো যদি নাম বোঝায়, রাম শাম এরকম যদি কোনো নাম থাকে, এনি নেম থাকে, রাম থাকলে ওইদিকে বাই রাম, তখন রামই হবে। এই জন্যই কোনো নাম থাকলে রাম নাম, সেই নামটাই বসে যাবে। তাহলে এই সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্মে এই 7-8টা জিনিসকে একটু মনে রাখতে ভালো করে। আচ্ছা, এইবারে আমি উপরটা মুছছি। উপরটা মুছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট ও পাস্ট ইনডিফিনাইট দুটোকে একসঙ্গে শিখে যাব। আচ্ছা, আমি এটা তোমরা একটা লিখে নাও। আচ্ছা, এবারে এরপরে হেডিং করব প্রেজেন্ট ইনডিফিনাইট ও পাস্ট ইনডিফিনাইট। দেখো, আমরা একসঙ্গে দুটো করে শিখে যাব, প্রেজেন্ট ইনডিফিনাইট ও পাস্ট ইনডিফিনাইট। এরপরে করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াস। তারপর করবো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আগে একটা লেখা আগে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি এরপরে। আচ্ছা আচ্ছা, এবার প্রেজেন্ট ইনডিফিনাইটের উদাহরণ দিচ্ছি। যেমন আই না দিয়ে হি দিই, হি দিলাম, হি প্লেজ ফুটবল। আচ্ছা, হি প্লেজ ফুটবল। আচ্ছা, এই যে বাক্যটা দিয়েছি হি প্লেজ ফুটবল, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট না পাস্ট ইনডিফিনাইট? না, ভার্ব দেখে বুঝতে হবে যে এটা প্লেজ আছে, ভার্বের সঙ্গে এস আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। তাহলে এটা নিচে লিখবো সাবজেক্ট, এটা নিচে লিখবো ভার্ব। আমাদের কিন্তু এগুলি চিনতে হবে, এটি সাবজেক্ট আর এটি হচ্ছে ভার্ব। আচ্ছা, একটু আগে অবজেক্ট চেনার উপায়টা বললাম যে সে খেলে, সে কি খেলে, এরকম করে সে কি খেলে না ফুটবল খেলে, তাহলে ফুটবলটা অবজেক্ট, তাহলে ফুটবলটা কোথায় আসবে? এখানে। আচ্ছা, এক নম্বর নিয়ম হয়ে গেল, ফুটবল এখানে চলে এলো, তাহলে ফুটবল লেখা এখানে ফুটবল, ফুটবল। আচ্ছা, হিটা কোথায় যাবে? শেষকে যাবে, তাহলে বাই হিম হয়ে যায়। এই মাত্র হি হলো, এ দেখো হি আছে এখানে, হিটা মুছে গেছে, হি থাকলে বাই হিম হয়ে যায়, তাহলে এখানে লিখবো বাই হিম, বাই হিম। আর একটু আগে হচ্ছিল ভার্বটা, ভার্বটা মাঝে যাই থাক সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে প্লে, প্লেড, প্লেড, তাহলে কী হবে এখানটায়? প্লেড হবে, প্লেড, প্লেড হবে, প্লেড হবে। তো তার আগে আমাকে দেখতে হবে যে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট না পাস্ট ইনডিফিনাইট। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে মানে ভার্বটা প্লেটা কোথায় আছে? না প্রেজেন্ট ফর্মে আছে।
আচ্ছা, এখানে আমি লিখে দেখিয়ে দিচ্ছি, প্লেটা প্লে, পাস্ট টেন্স হচ্ছে প্লেড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। প্লেড, প্লে, প্লেড, প্লেড। আচ্ছা, ছেলেরা কী করে না, ভার্বের কনজুগেশন মুখস্থ না থাকলে ওরা চিনতে পারে না এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে না পাস্ট টেন্সে আছে। তাহলে প্লেজ, তাছাড়া কি ভার্বের সঙ্গে থাকলে তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এখানে প্লেজ, প্লে আছে মানে প্লেজ। তাহলে আমরা কী করতে হবে এখানে, নাই যা আমরা আগে দেখাইছি সবটা, প্লে থেকে প্লেট যাই, এখানে প্লেট লিখেছি। এটা প্রেজেন্ট টেন্স থাকলে কী বলেছিলাম একটা না বি ভার্ব, কী সেটা না অ্যাম কমা ইজ কমা আর, এটা আগে লিখে দিয়েছি। তাহলে এখানে কী বসবে, ফুটবল ইজ হবে, ফুটবল ইজ প্লেড বাই হিম। আমি একসঙ্গে দুদিকে দুটো পার্থক্য করে দেখিয়ে দিচ্ছি না, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের ছক, এদিকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ছক। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট এটাকে করলে কী হয় না, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এরকম ছক করে নেব প্রথম, তাহলে প্রথম শিখতে সুবিধা হবে। আচ্ছা, ফুটবল, তাহলে কী হবে, অবজেক্টটা বাদে চলে এলো ফুটবল, এখানে ফুটবল লিখে দিলাম, ফুটবল লিখলাম। আচ্ছা, হিটা দিয়ে শেষকে গেলে কী হয় না বাই হিম লিখে দিলাম। আচ্ছা, এইবারে চিনতে কী বলেছি না, প্লেটা প্রেজেন্ট, এই যে ভার্বটা এখানে যেমন প্রেজেন্ট আছে, প্লেজ আছে, এখানে প্লেড আছে। প্লেড আছে মানে কোনটা, এই যে পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্ম থাকলে কী বলেছিলাম এর আগে বলেছিলাম, এখানেও বি ভার্ব বসবে, তো সেটা কী হবে না ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার। এইখানেতে বারবার ভুল হয় বলে আমি বারবার বলছি। এই ফুটবল এটা পাস্ট টেন্স থাকলে এখানটা হবে ওয়াজ বা ওয়ার। তাহলে ফুটবল একটা আছে, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। তাহলে একসঙ্গে দুটো করে টেন্স আমরা শিখে যাচ্ছি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর ওইদিকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। এইবার এগুলোর থেকে আরও অনেক উদাহরণ তোমাকে পরে করতে হবে। যেমন আচ্ছা, এটা মুচ্ছি, আচ্ছা দুদিকে দুটো দিই, যেমন একটা দিচ্ছি, আই নো হিম, আমি তাকে চিনি। এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়েছি, বাঁ দিকে লিখেছি, আর ডান দিকে দিচ্ছি আই নিউ হিম। আচ্ছা, এই যে দুদিকে দুটো বাক্য লিখেছি, দেখো এখানে আই নো হিম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এখানেও আছে আই সাবজেক্ট, নিউটা ভার্ব, আর হিমটা অবজেক্ট। আচ্ছা, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়, ছেলেদের যত ভুলটা হবে কি, ওরা ভার্বগুলোকে চিনতে পারছে না। ভার্বগুলো এই যে নো আছে, এই নোটা কি না প্রেজেন্ট টেন্সে আছে, আর নিউটা কিসে আছে পাস্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে কী হবে আর পাস্ট টেন্স থাকলে কী হবে, তাহলে একই সেই নিয়ম, এরকম ছবি এরকম। তাহলে হিমটা বাঁধে চলে এলে হয় হি লিখলাম। আচ্ছা, আইটা বাঁধে চলে শেষকে গেলে কী হয় মি হয়ে যায়, আই শেষকে গেলে মি হয়ে যায়। আচ্ছা, এইবারে হি আছে, তো এরপরে এই যে নোটা প্রেজেন্ট টেন্সে আছে নোটা, তাহলে হি এর পরে কী বসবে না হি ইজ, প্রেজেন্ট টেন্স থাকলে এম ইজ আর বসে, তো ইজ হলো হি ইজ। এবার নো ভার্বের শেষ ফর্ম কি না নোন, হি ইজ নোন। আচ্ছা, এইবারে এই নোনের পরে, আচ্ছা ওখানে যেখানে সূত্রগুলো রুলগুলো লেখালাম যে বাইয়ের পরে সবসময় একটা, যখন এই যেমন বাই হিম, বাই দ্য বয়, বাই থাকে সবসময় বাই বসে, কিন্তু নোন থাকলে নোনের পরে আর বাই বসে না, এটি ব্যতিক্রম। নোনের পরে এখানটি মনে রাখতে হবে টু বসবে, এই নোন টু, এটা একটি ব্যতিক্রমের মধ্যে পড়ছে। সেই 5টা ব্যতিক্রম বললাম যে সবসময় বাই বসে না, টু বসে, কথা অ্যাড বসবে, উইথ বসবে, অন বসবে, ইন বসবে, এগুলো ব্যতিক্রম আছে 5-6টা। আচ্ছা, ডান দিকে কোথায় দেখবো, হিটা বাঁ দিকে আনলাম, এদিকে গেলাম, হিটা বাঁ দিকে চলে এলো হয় হি হয়ে গেল হি। আচ্ছা, আইটা শেষকে গেলে হয়ে গেল মি, আইটা শেষকে মি হয়। এরপরে এই যেখানে নিউ আছে, এখানে নিউ এর শেষে ফর্ম কি সবসময় শেষে ফর্ম নোন। আচ্ছা, এই নিউটা যদি পাস্ট টেন্স থাকে তখন কি বলেছিলাম যে বি ভার্বের পাস্ট ফর্ম মানে ওয়াজ বা ওয়ার বসবে, তাহলে এখানে হি ওয়াজ বসবে, হি ওয়াজ নোন। এখানেও তাই, টু মি, এখানে বাই বসলে হবে না, তাহলে হি ওয়াজ নোন টু মি।
হি ওয়াজ নোন টু মি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট এই দুটো জিনিস শিখলেই কিন্তু তোমাদের একদম বেশিরভাগ মাধ্যমিক পর্যন্ত শুধু এই দুটো টেন্স থেকেই পড়ে। তারপরে একটু জোর জোর যেগুলো সেটা একটু যেতেই হবে, এই ছয় জিনিস হলো। এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট হলো তো, প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট, এরপরে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। এটা আমি মুছে দিচ্ছি। এরপরে প্রেজেন্ট এখানে লিখবো আমি কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। দেখো এটা লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবার পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ বুঝছে? আচ্ছা, তাহলে এখানটা মুচ্ছের পর একটু করে। আচ্ছা, এখানেও তাই দুদিকে দুটো ছক করে করে যাব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস তো, তাহলে হি ইজ দিলাম একটা বাক্য, হি ইজ রাইটিং দিলাম, হি ইজ রাইটিং এ নোভেল। আচ্ছা, হি ইজ রাইটিং এ নোভেল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কী করে বুঝলাম? না ইজ আছে, ভার্বের সঙ্গে আইন যোগ আছে। আচ্ছা, এখানেও তাই, সে লিখিতেছে, সে কি লিখিতেছে? না এ নোভেল। তাহলে নোভেলটা কী পেলাম? অবজেক্ট। তাহলে অবজেক্টকে বাঁ দিকে আনার দিকে এ নোভেল, বাঁ দিকে চলে এলো এ নোভেল, এ নোভেল চলে এলো। আচ্ছা, হিটা যখন শেষকে যাবে তখন কী হবে? বাই হিম, বাই হিম হয়ে গেল, বাই হিম হলো। আচ্ছা, এইবারে দেখো এখানে কি হয় না, এই যে একটা আগের থেকে কন্টিনিউয়াস মানে ইজ আছে, তাহলে এই ইজ আছে ওখানে ইজ বসে যাবে, ইজ বসে গেল, এ নোভেল ইজ। আচ্ছা, এইবারে এই যে রাইটিং, এই রাইট যুক্ত টিং আছে, রাইটিং, এই রাইটিংটার এই রাইট ভার্বটাকে আমরা কী লিখেছিলাম আগে? যে না রাইট, এই যে রাইট লিখছি, রাইট রোট রিটার্ন, তো রিটার্ন। দেখো ওখানে রাইটিংটাকে ভাঙলে কি হয় না, রাইট যুক্ত ইং, রাইটিং। তাহলে এই রাইটটা, এই রাইটটা, এই রাইটটা এখানে রিটার্ন হবে। তাহলে এখানে আমি লিখবো রিটার্ন, রিটার্ন লিখলাম। আর এই আইএনজিটা ওইটা কিন্তু পাল্টাবে না কখনো, তাহলে ওইটা পাল্টাচ্ছে না। আর এখানে বলেছিলাম রাইট থেকে যখন আমরা শেষের ফর্ম যাব, হ্যাঁ, রাইট থেকে রিটার্ন যখন যাব তার আগে একটা কী বলেছিলাম? বি, মনে পড়ছে তো? বি বসে একটা, সেই বি ভার্ব, সেটা কি না অ্যাম কমা ইজ, অ্যাম ইজ আর আর, এই তিনটে আছে তো। আচ্ছা, এখানে বি ভার্ব, তাহলে এ নোভেল হলো তো ইজ হয়, তাহলে আগের থেকে একটা ইজ আছে, আবার কি এই যে ইজটা আবার কি একটা ইজ বসবে এখানে? আবার ইজ বসবে কি? তা তো বসবে না। তখন কি হবে না, আগের থেকে ইজ আছে, এই বি নিজেই বসে যাবে। তাহলে এই যে বির বি আর এই যে এখানে আইএনজি ছিল, ওরা দুজন মিলে যুক্ত হয়ে যাবে বিইং, এ বিইং, এ নোভেল ইজ বিইং রিটেন বাই হিম। তাহলে বিইং কোথা থেকে এলো না, যখন কন্টিনিউয়াস হবে তখন একটা বিইং হবে। তাহলে বিইং আসলে আসছে কোথা থেকে না, রাইটিংয়ের রাইটটা পাল্টে যে রিটেন হয়েছে এখানে, রিটেন, আর আইএনজিটা ওগুলো তো বাদ দেওয়া যাবে না, ওই আইএনজি আর এখানে বি, এ দুজন মিলে সন্ধি করে হয়ে গেছে বিইং। এ নোভেল ইজ বিইং রিটেন বাই হিম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস, ডান দিকে করছি আমি ছকটা। পাস্ট কন্টিনিউয়াস হলে কী হবে না, হি এখানে শুধু ওয়াজ হবে, হি ওয়াজ রাইটিং, হি ওয়াজ রাইটিং, হি ওয়াজ রাইটিং এ নোভেল, এই তো নোভেল, সেই একই এ নোভেল বাঁধি চলে এলো, হি ওদিকে শেষকে চলে গেল, তাহলে এ নোভেল, তাহলে প্রথম বোঝা গেল এ নোভেল, এ নোভেল। আচ্ছা, আর হি থাকলে ওদিকে শেষকে চলে যায় বাই হিম, বাই হিম বসে গেল। আচ্ছা, এখানে কি আছে না ওয়াজ আছে, তাহলে আগের থেকে ওয়াজ আছে, আগের থেকে ওয়াজ বসে গেল, আগের থেকে ওয়াজ বসে গেল। আর এখানেও তাই, রাইট আর ইং, সেই রাইট ভাবে শেষে ফর্ম রিটেন হবে, আর এই আইএনজি আর এখানে বি ভার্ব, এই যে রোট এখানে ছিল মানে পাস্ট টেন্সে তো, কিন্তু হবে
এই আইএনজিটা ওই বিটা যুক্ত হয়ে যাবে, এ নোভেল ওয়াজ বিইং হবে, বিইং, তারপর হবে রিটেন বাই হিম, এরকমভাবে পাস্ট টেন্সে। পাস্ট টেন্স শুধু কি এখানে প্রেজেন্ট টেন্স থাকলে ইজ অ্যামিজার থাকবে, আর পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার থাকবে, শুধু এইটুকু ব্যাপার। আচ্ছা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এরপর আমরা হেডিং করব প্রেজেন্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট। আচ্ছা, এই যে প্রেজেন্ট কিটা দিয়ে নিই, প্রেজেন্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট। আচ্ছা, এইবারে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের ছকটা কি না, হি হ্যাজ রিটেন। আচ্ছা, আমি একটা অনুমোদন দিই, হি হ্যাজ সিন দিচ্ছি। আচ্ছা, হি হ্যাজ সিন, হি হ্যাজ সিন দ্য মুন দিলাম, হি হ্যাজ সিন দ্য মুন। এইবারে এখানে হিটা সাবজেক্ট, আচ্ছা সিনটা হচ্ছে মেন ভার্ব, ওই সাবজেক্ট লিখলাম, মেন ভার্ব লিখলাম, আর দ্য মুনটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এখানে কী করতে হবে, দ্য মুন বাঁধে চলে আসবে, হি চলে গেল, এদিকে চলে গেলে, তাহলে কী হবে, দ্য মুন বাঁধে চলে এলো, দ্য মুন, দ্য মুন। আচ্ছা, হিটা শেষকে চলে গেলে বাই হিম, একই আগের মতনই বাই হিম, বাই হিম। আচ্ছা, এইবার দেখো দ্য মুন, এখানে আগের থেকে কী আছে, হ্যাজ আছে, তাহলে দ্য মুন, এই হি হ্যাজ আছে, এখানেও দ্য মুন হ্যাজ, এখানে হ্যাজ ছিল, হ্যাজ বসে গেল, হ্যাজ, হ্যাজ বসল। এইবারে এখানে সিন তো, আচ্ছা সিন কি না, সি পাস্ট টেন্সে স, আর শেষে হচ্ছে সিন, সিন। এখানেও কি না সিন, এই যে সি যুক্ত এন সমান সিন, যদি সন্ধিটাকে সিনটাকে যদি ভাঙা হয় তাহলে কী হয়, সি যুক্ত এন, ইয়েন, সিন। তো এই সিনটার থেকে, এই সি থেকে কিন্তু যাবে সিন, তাহলে এখানে সিন হবে, সিন। আর এই যে ইয়েনটা পড়ে আছে, এই ইয়েন, এই ইয়েন আর সবসময় ভয়েস চেঞ্জ করা মানে একটা বি ভার্ব হতে হবে, তাহলে এই যে বিই বি আর এই ইয়েন, এরা দুজনে মিলে যুক্ত হয়ে সমান হয়ে গেল বিন, বিন। তাহলে এখানটা কী হবে, দ্য মুন হ্যাজ বিন সিন, এটা হবে হ্যাজ বিন সিন বাই হিম, হ্যাজ বিন সিন বাই হিম। তাহলে বিনটা কোথায় গেলে মনে থাকবে না, সি ভার্বটা আমি আবার বলছি, এই যে সি ভার্বটা এখানে হি হ্যাজ সিন দ্য মুন, সিনটা কি ভাঙলে কি হয়, সি স সিন, সি যুক্ত ইয়েন সমান সিন, তাহলে এখানে এই সি, সি থেকে সিন, এই সি থেকে এই সিনটা আসছে, আর ইয়েনটা কি থাকছে এখানে বাদ চলে যাচ্ছে, ইয়েনটা আর এই বিয়ের সঙ্গে দুজনে সন্ধি করে হয়ে গেল বিন, তাহলে হয়ে গেল দ্য মুন হ্যাজ বিন সিন বাই হিম। আচ্ছা, এইবারে পাস্ট পারফেক্টটাকে দেখিয়ে দিই উদাহরণ। পাস্ট পারফেক্ট কিছু না, হি হ্যাড সিন হবে, শুধু এখানটা হ্যাজের জায়গায় হ্যাড, হ্যাঁ এটা হবে হি হ্যাড, হি হ্যাড সিন দ্য মুন, হি হ্যাড সিন দ্য মুন। ওই একই দ্য মুন বাঁধে চলে এলো এখানে, দ্য মুন, এটা হয়ে গেল হ্যাড, এখানে যে আগের মতনই হ্যাড বিন সিন বাই হিম, হ্যাড বিন সিন বাই হিম। তাহলে এই যে আমরা এখন পর্যন্ত যতটা শিখলাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখা হয়ে গেল। এরপর দিনে ইন্টারোগেটিভ কিংবা ইম্পারেটিভ সেন্টেন্স, একের দিনে তো সব হবে না, আজকে এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, এই উপর যতটা হলো সব প্রথম থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ, এই যতগুলো হলো। এরপর দিনে
ওই ইম্পারেটিভ সেন্টেন্স কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, একদিনে সব শিখলে মনে থাকবে না।